This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতে শান্তিপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা। রোগীর বাবাকে দিয়েই বমি পরিষ্কার করানোর অভিযোগ। ভেবে দেখুন কত বড় একটা ঘটনা। সুপারের কাছে লিখিত অভিযোগ রোগীর বাবার। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে 5 বছরের মেয়েকে নিয়ে যান, জরুরি বিভাগের দরজার কাছে বমি করে ফেলে ওই শিশু। অভিযোগ, এরপরই জোর করে শিশুর বাবাকে বমি পরিষ্কার করানো হয়। ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার, যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মান হানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডি এর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। এই গোটা ঘটনায় ওই হাসপাতালের সিএমওএইচ কি বলছেন শুনুন। আমি আপনাদের মাধ্যমে খবরটা পেলাম, আমি দেখছি, খতিয়ে দেখছি ব্যাপারটা। দেখার পরে যদি সেরকম কিছু হয় আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেবের সঙ্গে কথা বলি। মহাদেব, এই ঘটনা ঘটলো, এই ঘটনার পর সিএমওএইচ তিনি বলছেন যে এখন অবধি তিনি সেরকম ভাবে কিছু জানেই না। তাহলে কে জানবে? এই অব্যবস্থার দায় এভাবে কি ঝেড়ে ফেলা সম্ভব তার পক্ষে? একদমই নয়, কখনোই ঝেড়ে ফেলা সম্ভব নয়। তবে তোমাকে বলি যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু রীতিমতো অসন্তুষ্ট পরিবার। কারণ যে তারা অভিযোগ জানিয়েছেন, অভিযোগ জানানোর পর এখনও পর্যন্ত কেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানতে পারেননি বা এখনও পর্যন্ত তার কাছে বার্তা যায়নি, সারাদিন ধরে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হচ্ছে, তারপরও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থাই বা কেন গ্রহণ করা হলো না, কেন তদন্ত শুরু হলো না, নানান প্রশ্নে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ বলা যেতে পারে এলাকার মানুষ। তাদের দাবি যে কীভাবে এই অমানবিক ঘটনা ঘটাতে পারলে চিকিৎসক, কেন সুইপার থাকবে না রাজ্যের, অর্থাৎ রাজ্য সরকারি যে হাসপাতালের যে কঙ্কাল, তাকে সেক্ষেত্রে কিন্তু প্রকাশ্যে চলে আসছে। হাসপাতালে সুইপার নেই, যে রুগীকে নিয়ে যাচ্ছে তাকেই হাসপাতালে বমি পরিষ্কার করতে হচ্ছে। এ কোন ধরনের চিত্র, এ কোন অমানবিক বিষয়, অমানবিক ব্যাপার, যা কিন্তু নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। মানুষ স্বাস্থ্য পরিষেবায় তারাই একটা ঘটনা ঘটেছে। অবশ্যই গোটা বিষয়টা থেকে নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখি, গোটা ঘটনায় স্থানীয় বিজেপি নেতা কি বলছেন আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শুনুন। ক্ষমা চাওয়া উচিত ইমিডিয়েটলি। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব যে হাসপাতালের যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো, একজন শান্তিপুরের সাধারণ মানুষকে দিয়ে কেন এই ধরনের কাজ ঘটালো, এইটার আমরা তদন্ত দাবি করছি এবং ওই ডাক্তারের এই বিষয় নিয়ে যথোপযুক্ত শাস্তি দাবি করছি। হাসপাতালে গেলে রোগীর লোকজন, যেহেতু সেখানে গরিব মানুষ যান, তাদেরই অর্ধেক হচ্ছে যে সুইপারের কাজ করতে হয়। কারণ পশ্চিমবাংলার হাসপাতালগুলিতে সুইপারের পদ, স্ক্যাভেঞ্জারের পদ হচ্ছে যে এতগুলি ফাঁকা আছে, যতগুলি আছে তার দ্বিগুণের থেকে বেশি পদ ফাঁকা আছে। এবং হচ্ছে যে এই হাসপাতালে সুইপারের ব্যবস্থা করার দায়িত্ব যদি সরকার না নেয়, তাহলে এটা সত্যিই খুব অসুবিধা যে সাধারণ মানুষকে তাদের নিজের রোগীর বাড়ির পরিবারের কারোর বমি তাকে হাতে করে পরিষ্কার করতে হচ্ছে। এর থেকে অমানবিক দৃশ্য আর কিছু হয় না।
এদিকে খাস কলকাতায় এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার প্রশ্ন যে কতটা নিরাপদ একাকী বৃদ্ধ বৃদ্ধারা। কেন এই কথা বলছি জানেন? কারণ খাস কলকাতায় ধারালো অস্ত্র দেখিয়ে বৃদ্ধার বাড়িতে লুট, শয্যাশায়ী বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে সোনার গয়না, 15,000 টাকা লুটপাট। পুলিশের নজরে এক রাজমিস্ত্রি। কি ঘটেছিল গোটা ঘটনার সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, গোটা ঘটনা কি হয়েছে জানবো এবং পুলিশের তদন্তে এখন অব্দি কি কি তথ্য সামনে আসছে? ঘনিষ্ঠ ঘটনা গত বুধবার রাতে 11:30 থেকে 12টা এই সময়ের মধ্যে বিডন স্ট্রিটে এবং যে বাড়িতে মধুমিতা মিত্র নামের বছর 68 বৃদ্ধা, তিনি একাই থাকেন। তবে তাকে দেখভাল এবং বাড়ির দেখভালের জন্য ওই বাড়িতে পরিচারিকা থেকে শুরু করে কেয়ারটেকার সব মিলিয়ে প্রায় 3 থেকে 4 জন রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে তদন্তকারীরা বা পুলিশ যেটা মনে করছেন যে এই যে লুটের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে ওই বাড়ি বা ওই বাড়ির যারা সদস্যরা রয়েছেন বা যারা এই ধরনের কেয়ারটেকার বা পরিচারিকারা রয়েছেন তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ আছে এমন কেউ বা কারুর যুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ তা না হলে ওই বাড়িতে ঢুকে, কারণ ওই বাড়ির যে সদর দরজা বা মূল যে গেট রয়েছে সেটা প্রতিদিন রাত 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু ওই দিন 11:30টার পর কিভাবে এক বা একাধিক দুষ্কৃতী, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, তারা ভিতরে ঢোকার সুযোগ পেল এবং সেক্ষেত্রে কেয়ারটেকারের যে বয়ান, সেই বয়ান প্রশ্নের জায়গা অনেকগুলো রয়ে গেছে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, এই গোটা ঘটনায় প্রতিবেশীরা কি বলছেন শোনাবো। এই মিস্ত্রিকে 2-3 মাস হলো থাকতে দিয়েছে বউ। মানে ইনি কি বহু পুরনো? হ্যাঁ, 25-30 বছর এই বাড়িতে রাজমিস্ত্রি, আউটডোর প্লাস্টার, রং পং হ্যান ত্যান নানা রকম মালিক থাকতেই করতো। ওদিকে হয়তো বলেছে যে রাজাবাজারে থাকতে কষ্ট হচ্ছে, আমাকে যদি থাকতে জায়গা দাও, তুই বাড়ি তো খালি পুরাই যে তুই একতলার ঘরটায় থাক, সার্ভেন্ট কোয়ার্টারে তো আলাদা লোক আছে, ঘুরে সামনের ঘরটা ওটা সার্ভেন্ট কোয়ার্টার, তখন বাড়ির ভেতরে দিয়েছে। কতদিন হলো থাকছিল? 2 মাস। আর এই 12 তারিখের পর থেকে নো হায়ার। হ্যাঁ, নো হায়ার। মানে কোনো এখন মোবাইল ট্র্যাক করে কোথায় আছে খুঁজে, মানে খোঁজ পাওয়া যাচ্ছে না। 12 তারিখ সকালে ওই মিস্ত্রি বাড়ি যায় আর ওই দিন রাতেই, ওই দিন রাত্রিরেই ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম ইয়ে থাকতে পারে। হ্যাঁ, কি হ্যাঁ, ওই মিস্ত্রির কোনো রকম ইনভলভমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে। কি আবার মিস্ত্রির দিকে তো নজর আমার। চোর ডাকাত বেইমান পাতাখোর জঙ্গলে ঢোকে, কিন্তু 3 তলায় উঠে ডাকাতি করার তাদের ক্ষমতা নেই। সেটা একদম বাড়ির ভেতর সদর দরজার ডান দিকের ঘরটায় যিনি থাকতেন তিনি মহাপুরুষ। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। কিশোরী খুন ধর্ষণের পর প্রশ্নে স্মার্ট সিটি নিউ টাউন ও সল্টলেকের সুরক্ষা। সল্টলেক আইটি সেক্টরে নাইট শিফটে কাজে মহিলাদের সুরক্ষার দাবি গড়িয়েছে আদালত, কিন্তু ঠিক কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলো সেখানকার জানবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, দেখো, একেবারে পুলিশের তরফ থেকে বা নিউ টাউন থানা বা বিধাননগর কমিশনারেটের তরফ থেকে কয়েকটি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং সেই ব্ল্যাক স্পটগুলিতে তারা আপাতত সিসিটিভি ক্যামেরা বসানো শুরু করেছেন। এখনও পর্যন্ত মোট 22টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নিউ টাউন থানার তরফ থেকে। এর পাশাপাশি NKD এর তরফ থেকেও আরও সিসিটিভি বসানোর পরিকল্পনার কথা জানা গিয়েছে। NKD এর তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আরও যে সমস্ত ব্ল্যাক স্পটগুলি রয়েছে, শুধু নিউ টাউন থানা নয়, সংলগ্ন এলাকা গোটা রাজারহাট নিউ টাউনের প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে জনবসতি কম বা যে সমস্ত ব্ল্যাক স্পট বা সম্ভাব্য যেখানে লোকজনের অভাবে কোনো অপরাধ ঘটতে পারে সেই জায়গাগুলিকে পুলিশকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করার পর রিকুইজিশন দেওয়া বা কতগুলি সিসিটিভি ক্যামেরা বসানো প্রয়োজন হতে পারে বা বসানো যেতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত 22টি ক্যামেরা বসানো হয়েছে, যেগুলিতে নজরদারি চালাবে নিউ টাউন থানা। পরবর্তীতে NKD এর তরফ থেকে আরও ক্যামেরা বসিয়ে সেই ক্যামেরার মাধ্যমে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হবে। অর্থাৎ আমাদের নজর থাকবে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, ওই নিউ টাউনে সেই এলাকায় যারা এলাকাবাসীরা রয়েছেন মহিলারা, তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি যারা অফিস যাত্রীরা রয়েছে তারাই বা কি বলছেন শুনুন। बैंगलोर हैदराबाद मुंबई ये सब चत्तरे जेरकम देखे तो कंपेयर टू देम तो ऑब्वियसली हम लोग पीछे है। हम लोग रात बिरात ज़्यादा नहीं निकलते हैं, थोड़ा सा तो लगता है ना कि सेफ रहें तो ज़्यादातर 10 के अंदर घर आ जाते हैं। যেখানে হচ্ছে নিউ টাউনের হচ্ছে বিশ্ব বাংলা আছে, ওই জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, বাকি এতটা হচ্ছে নেই, আমি কোনোদিন দেখিনি। এবার ভেতরে যদি কোথাও ইনস্টল থাকে, আই হ্যাভ নেভার সিন দ্যাট। ওখানে হচ্ছে দরকার সিকিউরিটি ক্যামেরা, দ্যাটস আ ভেরি নেগেটিভ পয়েন্ট। বাই লেনগুলোতে তো আই ডোন্ট থিঙ্ক সো আছে বলে, দরকার তো আছে, এখন উমেন সেফটির জন্য তো আছে, অনেকটাই আছে। মানে অন্ধকার থাকলে সেফটির জন্য, মেয়েদের জন্য পক্ষে তাদের জন্য ভালো হয় যদি সিসিটিভি কভারেজ থাকে তাহলে।
এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত পুণ্যার্থীদের ধর্মভীরু বলল সিপিএম। কুম্ভমেলার সরকারি অব্যবস্থায় ধর্মভীরু সাধারণ মানুষের জীবনহানি। 24তম পার্টি কংগ্রেস উপলক্ষে লেখা সিপিএম এর দলিলে উল্লেখ। আর ঠিক কি কি উল্লেখ রয়েছে প্রদীপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, তার ঠিক কোন কোন বিষয়গুলো বিতর্ক উস্কে দিল? দেখো, সিপিআইএম এর যে সপ্তদশ পার্টি কেন্দ্রের সম্মেলন যা আজকে হয়েছে, সেই সম্মেলনের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে শোক প্রস্তাবের জায়গায় গিয়ে যে কুম্ভে যারা দুর্ঘটনায় মারা গিয়েছে তারা ধর্মভীরু। তার পাশাপাশি যে কথা তারা বলছে যে সাম্প্রদায়িকতা, সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার জন্যে এ রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু মৌলবাদ প্রশ্রয় পাচ্ছে, মাথা চাড়া দিচ্ছে। একই সঙ্গে আমরা যদি দেখি তাহলে শোক প্রস্তাবে আরও একটি বিষয় তাৎপর্যপূর্ণ, তা হলো ক্যালিফোর্নিয়া, ইসরায়েল, এই সমস্ত জায়গার কথা তারা উল্লেখ করেছে। আর সেখানের মানুষজনের মৃত্যুর ঘটনার কথা তারা শোক প্রস্তাবে উল্লেখ করলেও গত কয়েক মাস ধরে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণ হয়েছে বা বাংলাদেশের সেই হিন্দুদের বিষয় নিয়ে কিন্তু একটি শব্দ তারা শোক প্রস্তাবে খরচ করেনি, অন্যত্র তারা খরচ করেছে এবং তার সঙ্গে বারংবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মূলত হিন্দুত্বকে টার্গেট করা হয়েছে, হিন্দুদের টার্গেট করা হয়েছে এবং হিন্দু মৌলবাদের কথা তারা সরাসরি বলছেন। কিন্তু কোথাও গিয়ে ইসলামিক মৌলবাদ সেই প্রসঙ্গ তারা আনেননি। আর তার সঙ্গে তারা আরএসএস এর স্কুল বাড়ার জন্য তৃণমূল কংগ্রেসকে তারা কাঠগড়ায় তুলছে। অনেক ধন্যবাদ প্রদীপ, তোমায় ধন্যবাদ, বাকি সকলকেই। আপনাদেরকে জানিয়ে রাখি এই যে সিপিএম এর পার্টি দলিল তা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি মন্তব্য করেছেন শোনাবো। তারা কোথায় আছে, তারা বাধা দিচ্ছে না কেন? তারা তো আগে কোথায় কোথায় রাস্তার নামতো। আসলে শূন্যে পরিণত হয়েছে না যে দলের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, কাগজে বিবৃতি দেওয়া ছাড়া কোনো কাজও নেই। যারা আগে কোথায় কোথায় রাস্তার নামতো, মিছিল করতো, সেই ক্ষমতা নেই তো ওদের আজকে আর। তো সিপিএম তো শূন্য হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা আটকাবার গণতান্ত্রিক দেশে কোনো রাস্তাও নেই। সিপিএম এই ধরনের কাজে বিশ্বাস করে, লেট দেম ডু দেয়ার জব। এবার তার একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদের কাছে। মঙ্গলকোটে তৃণমূলের হাতে খুন তৃণমূল কর্মী। দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে তৃণমূল কর্মী লালু শেখকে। তৃণমূলের 23 জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ পরিবারের। অভিযোগ ঠিক কি রয়েছে সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, অভিযোগ কি রয়েছে সেটা প্রথমে তোমার থেকে জানবো এবং এর পাশাপাশি এই যে তৃণমূলের হাতে তৃণমূলকে খুন হতে হলো এটার কারণ কি, সূত্রপাত কোন জায়গা থেকে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে মোটর বাইক দুর্ঘটনায়, অর্থাৎ যে মোটর বাইকে তৃণমূল কর্মী এবং অঞ্চল সভাপতি ছিল তারা একটি গাড়িতে ধাক্কা মারে এবং এই ঘটনাকে প্রথমে মনে করা হয়েছিল যে তৃণমূল, যে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট, কিন্তু মৃত তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় এই দুর্ঘটনা পরিকল্পনা মাফিক করা হয়েছিল এবং এই ঘটনার আজকে গতকাল মঙ্গলকোট থানাতে কিন্তু ইতিমধ্যে মঙ্গলকোটেরই কয়েকজন নেতাসহ আরও বেশ কিছু তৃণমূল কর্মী মিলিয়ে মোট 23 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর যাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তারাও কিন্তু তৃণমূল কর্মী। অর্থাৎ এর থেকে একদম স্পষ্ট যে মঙ্গলকোটে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই বিষয়টা বারবার করে সামনে চলে আসছে। অনেক ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে জেলা তৃণমূল যারা সদস্যরা রয়েছে তারা কি কি বলছেন শোনাবো। খবরের কাগজে দেখেছিলাম যে একটা দুর্ঘটনায় একজন মারা গেছে এবং একজন অঞ্চল সভাপতি গুরুতর আহত হয়েছে, কিন্তু তারপরে শুনলাম যে একটা অভিযোগ করা হয়েছে যে ভদ্রলোক মারা গেছে তাকে খুন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এখন পুলিশ তদন্ত করে দেখুক কোনটা সঠিক। তবে আমার যতদূর মনে হয় যে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বা অন্যান্য কর্মীরা যথেষ্ট গুরুত্বপূর্ণ কর্মী, তারা কোনো অন্যায় কাজের মধ্যে যুক্ত থাকবে না। তাহলে কি তাদের ফাঁসানো হচ্ছে কোনো রকমভাবে? এটা তো এক্ষুনি বলতে পারছি না, পুলিশ তদন্ত করে দেখুক, দেখে তারপরে নির্ধারণ করবে। এদিকে মোহনবাগতের সভায় পুলিশের আপত্তি, ধোপে টিকল না। সংঘ প্রধানের সভায় শর্ত সাপেক্ষে সায় দিল হাইকোর্ট। 16 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে সাই কমপ্লেক্সে সভা হবে ভাগবতের। শব্দের ব্যবহারে নিয়ন্ত্রণ বিধি আরোপ আদালতের। পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় নজর রাখতে হবে আয়োজকদের, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। গতকালই সভায় বাধার অভিযোগ সামনে রেখে আদালতের দ্বারস্থ হয় আরএসএস।
এটা খুবই দুঃখজনক যে ভারতীয় গণতন্ত্রের তো 3টে ভার্টিক্যাল, তার মধ্যে যেটা প্রশাসন তার ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত, নিরপেক্ষ থাকা উচিত। তা না হলে আমাদের মতো একটা রাজ্যে, একটা এইরকম বর্ডারিং একটা রাজ্যে পরবর্তী ক্ষেত্রে অনেক বড় বিপদ আসতে পারে যদি প্রশাসন নিজের দক্ষতা হারায়। এই যে ঘটনা বারবার করে হচ্ছে যে প্রশাসন অনুমতি দিতে পারছেন না রাজনৈতিক চাপে, তারপরে আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে, এটা প্রশাসনের দক্ষতা হারাচ্ছে। যে দক্ষতা হারালে পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র একটি সংগঠন নয়, সমগ্র সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ফের বিএসএফ এর উপর হামলা ইউনুসের দুষ্কৃতীদের। কোচবিহারের গীতালদহে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি চোরাচালানকারীদের ভারতে ঢোকার চেষ্টা, বাধা দিলে বিএসএফ কে লক্ষ্য করে পাথর ছোড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় বিএসএফও। তারা খেয়ে বাংলাদেশে পালায় চোরা কারবারিরা।